আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভাইয়ের কথা শুনতে পারতেছো স্পষ্টভাবে? ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো ভাইয়ের ক্লাস বা ভাইয়ের কথাবার্তা? সবকিছু ঠিকঠাক চলতেছে তো? অল ওকে। মাশাল্লাহ মাশাল্লাহ। বাসায় গিয়ে প্র্যাকটিস করো কিছু? অর্গানিক কি প্র্যাকটিস করা হয় বাসায়, নাকি শুধু খাতায় নোট করে যাচ্ছ? কিছু একটা প্র্যাকটিস করা হয়? প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবা, সব কিছু ভুলে যাবা প্র্যাকটিস না করলে। ঠিক আছে। সো আজকে আমরা অ্যালকেন স্টার্ট করব। অ্যালকেন তো লাস্ট দিন আমরা পড়লামই, মাশাল্লাহ। মনে আছে তো অ্যালকেন? আমরা লাস্ট দিন তো 4টা রিঅ্যাকশন শেষ করছিলাম। অ্যালকেনের যে 4টা রিঅ্যাকশন ছিল সবগুলোই শেষ করছিলাম। অ্যালকেন নিয়ে কিছু টুকটাক হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড কথাবার্তা আছে, এগুলো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন একবারে শেষ করে তারপরে যা যা থিওরি আছে, যেমন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, তারপরে কার্বন 1 থেকে 4 পর্যন্ত গ্যাসীয়, 4-এর পর থেকে তরল, এগুলো আলোচনা করব, টেনশন নিও না। হ্যাঁ, শুরু করি আমরা। আলহামদুলিল্লাহ। ওকে, শুরু করি। আমরা আজকে কি শুরু করব? অ্যালকিন। কি শুরু করব? অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, তাই না? ওকে। সো ফার্স্ট অফ অল আমরা কিসে যাব? অ্যালকিনের প্রিপারেশনে যাব। কোথায় যাব বাবা? প্রিপারেশন। অ্যালকিনের প্রিপারেশন, অনেকগুলো ওয়েতে অ্যালকিনের প্রিপারেশন করা যায়, অনেকগুলো ওয়েতে অ্যালকিনের প্রিপারেশন করা যায়। তো তার ভিতরে সর্বপ্রথম যেটা আমরা যদি বলি সেটা হচ্ছে নিরোধক দ্বারা। কি দ্বারা? নিরোধক দ্বারা অ্যালকিন তৈরি করব আমরা। সবার ফার্স্টে কি আসবে? নিরোধক দ্বারা। অ্যালকিনটা ওপেন করো। হ্যাঁ, নিরোধক দ্বারা। ডান। এখন আসো, নিরোধক জিনিসটা কি? ছোটবেলায় তোমরা টুকটাক পড়ছো, বা আরেকবার একটু বলে দেই নিরোধক কি জিনিস। নিরোধক হচ্ছে যারা পানি শোষণ করে। নিরোধক কি? যারা পানি শোষণ করে নেয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পানি শোষণ করে নেয়। নিরোধকের কাজ কি? পানি শোষণ করে নেয়। বুঝতে পারছো? অর্থাৎ নিরোধকের কাজটা কি? এরা কোনো একটা কম্পাউন্ড থেকে পানি বের করে নিবে। বুঝা গেছে? কোনো একটা কম্পাউন্ড থেকে পানি বের করে নিবে। সো নিরোধক কারা? ধরো হচ্ছে আমি দেখলাম ফসফরিক অ্যাসিড H3PO4, আমি ধরলাম সালফিউরিক অ্যাসিড H2SO4। অবশ্যই এটা কনসেন্ট্রেটেড হইতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, CONC মানে কি? কনসেন্ট্রেটেড। তারপরে যদি বলি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এবং সবশেষে যদি বলি অ্যালুমিনা Al2O3, অ্যালুমিনা। সো এরা হচ্ছে কি? এরা হচ্ছে আমাদের নিরোধক। এরা কি বাবা? এরা হচ্ছে নিরোধক। ওকে, এরা হচ্ছে নিরোধক। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো কোথাও যদি দেখো যে ফসফরিক অ্যাসিড আছে, বা কোথাও যদি দেখো সালফিউরিক অ্যাসিড আছে, বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আছে, বা অ্যালুমিনা আছে, ঠিক আছে, তাহলে বুঝবা হচ্ছে এরা হচ্ছে নিরোধক হিসেবে কাজ করতেছে। এরা কি হিসেবে কাজ করতেছে? এরা নিরোধক হিসেবে কাজ করতেছে। অর্থাৎ ওই যৌগটা থেকে তোমাকে পানি বের করে নিতে হবে। একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ওকে, সো আসো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে, ধরো আমরা CH3 CH2OH এই কম্পাউন্ডটা আছে। কি আছে বাবা? CH3 CH2OH। এইখানে তুমি কি করলা? তুমি দেখলা হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4 আছে, আর সাথে কিছুটা হিট দেওয়া আছে। কি দেওয়া আছে? হিট দেওয়া আছে। সো এখানে কি তৈরি হবে? এইখানে বিউটিফুল ভাবে অ্যালকিন তৈরি হবে। সো তার আগে তোমাদের দুইটা জিনিস শিখাই। আলফা কার্বন চিনো? তোমাদের পড়াইছিলাম মেবি। আলফা কার্বন, আলফা কার্বন মনে আছে তোমাদের যে পড়াইছিলাম? আলফা কার্বন, ওকে, পড়াইছিলাম না? তাহলে এই যে এই যৌগটা, ধরো এই CH3
CH2OH। সো ধরো এইটা 1 নাম্বার কার্বন আর এটা 2 নাম্বার কার্বন, তাহলে তুমি আলফা কার্বন কাকে বলবা? একটা ধরো 1 নাম্বার কার্বন আর একটা 2 নাম্বার কার্বন, তুমি আলফা কার্বন কাকে ধরবা? কারেন্ট মনে হয় অনেক ডিস্টার্ব করতেছে, তাই উপস্থিতি কমে গেছে, তাই না রে বাবা? ওকে, সো এটা কোনটা আলফা কার্বন? অবশ্যই 1 নাম্বারটা কি আলফা কার্বন, তাই না? 1 নাম্বারটা হচ্ছে আলফা কার্বন। ওকে, 1 নাম্বারটা আলফা কার্বন। সো এই কার্বনটাকে আমরা নিঃসন্দেহে আলফা কার্বন বলবো। কেন আলফা কার্বন এটাকে বলো তো, কেন আলফা কার্বন বলবো? কারণ যে কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত আছে সেই কার্বনটাকে আমরা আলফা কার্বন বলবো। যে কার্বনের সাথে ডিরেক্ট, ঠিক আছে, ডিরেক্ট, বুঝতে পারছো? যে কার্বনের সাথে ডিরেক্ট কার্যকরী মূলক যুক্ত থাকবে তাকে আমরা কি বলবো? তাকে হচ্ছে আলফা কার্বন বলবো, তাই না? যে কার্বনের সাথে ডিরেক্ট কার্যকরী মূলক যুক্ত থাকবে সেই কার্বনটাকে আলফা কার্বন, আর এই কার্বনটাকে বিটা কার্বন বলবো। ওকে, সো এইখানে আমাদের যে রুলটা সেটা হচ্ছে এই আলফা বিটা কার্বন থেকে পানিটা বের হবে, বুঝা গেছে? আলফা আর বিটা কার্বন থেকে, এটা হচ্ছে আমাদের দেশের বইগুলোতে সুন্দরভাবে বোঝানো আছে। আলফা কার্বন আর বিটা কার্বন থেকে হচ্ছে তোমার এই যে পানি বের হবে, অর্থাৎ আলফা কার্বন থেকে হাইড্রোক্সিল মূলক আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। দেখো পানির জন্য কি লাগে? পানির জন্য তোমার কি লাগে? এইচ আর ওইচ, এইচ প্লাস আর ওইচ মাইনাস, তাই না? সো এই যে আলফা কার্বন থেকে হাইড্রোক্সিল মূলক যাবে আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, এই OH আর H মিলে পানি বের হবে। সো একটু লিখে রাখো। সো আলফা কার্বন থেকে কি যাবে? আলফা কার্বন থেকে তোমার হচ্ছে হাইড্রোক্সিল মূলক, OH মূলক, আর তুমি লিখে রাখো বিটা কার্বন থেকে হাইড্রোজেন মূলক, ঠিক আছে? বিটা কার্বন থেকে হাইড্রোজেন মূলক যাবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বইগুলোতে সুন্দরভাবে এটা লিখছে, বই যখন পড়বে এটা ভাল লাগবে। সো এইচ আর ওইচ আর আলফা বিটার মধ্যে আরেকটা জিনিস লিখে রাখো, আলফা বিটা এর মধ্যে ডাবল বন্ড ফর্ম হবে, ডাবল বন্ড ফর্ম হবে। আলফা এবং বিটা এর মধ্যে ডাবল বন্ডটা ফর্ম হবে। নিয়মগুলো তো তোলা ডান, নিয়মগুলো কিছুটা হইলেও মাথায় ঢুকছে। দেখো এটাকে যদি আমি ভাঙ্গায় লিখি, ধরো হচ্ছে OH মূলকটা আমি এখানে লিখলাম আর হাইড্রোজেনটা এখানে লিখলাম, ধরো এখানে OH লিখলাম আর এখানে হাইড্রোজেনটা লিখলাম, তাহলে আমার এই H আর OH-টা বের হয়ে যাবে -H2 আকারে। H আর OH কিভাবে বেরোবে? H2 আকারে। তো এইখান থেকে যখন চলে যাবে, ধরো এইখান থেকে H আর OH চলে গেল, এইগুলা ধরো চলে গেল, তখন কি আছে? দেখো এইগুলা চলে গেল, তাহলে এই বন্ডগুলো নিয়ে চলে যাবে না? এই বন্ডগুলো নিয়েই তো চলে যাবে, তাই তো? দেখো এই বন্ডগুলো নিয়েই তো চলে যাবে। তো তখন কি হবে? এই আলফা আর বিটার মাঝে এইখানে ডাবল বন্ডটা হবে। অন্য কালি দিয়ে দেখাই, তাহলে আরেকটু সহজে বুঝতে পারবা। আলফা আর বিটার মাঝে এইখানে কি হবে? ডাবল বন্ডটা হবে। সো ডাবল বন্ডটা কি হবে? তোমার এইখানে হবে, আলফা এবং বিটা এর মাঝে হবে ডাবল বন্ডটা। বুঝা গেছে? ডাবল বন্ডটা কোথায় হবে? আলফা আর বিটার মাঝে হবে। তো তাইলে আমাদের প্রোডাক্টে কি আসতেছে সুন্দরভাবে, যেহেতু এটা 2 কার্বন, এখানে অ্যালকিন আসতেছে, এখানে 2টা হাইড্রোজেন, 3টা ছিল, একটা চলে গেছে, আর এইখানে 2টা ছিল, 2টাই আছে, একটা OH চলে গেছে। বুঝা গেছে? আর সাথে কি তৈরি হবে? পানি তৈরি হবে। সাথে কি তৈরি হবে? পানি তৈরি হবে। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার কিনা বলো? এখন আসো, এখন আসো, দাঁড়াও একটা মিনিট। পরেরটাই যে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। দেখো
CH3 CH2 CH2OH, এইখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, সাথে হচ্ছে সাথে হিট দিয়ে দিলাম, সাথে কি দিয়ে দিলাম, হিট দিয়ে দিলাম। তোমরা বলবা কি তৈরি হবে। তারপরে আরেকটা দেই, CH3 CH2 CHOH CH3, এইখানেও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, H2SO4, সাথে হিট দিয়ে দিলাম। সো দুইটা সলভ করো। প্রথমটা কি হবে, শুধু প্রোপিন বললে হবে না, 1 or 2 এইভাবে বলতে হবে। ওকে সবাই, এটা কি হবে, সুন্দরভাবে এই আলফা কার্বনে ধরো একটা এখানে একটা হাইড্রোজেন বের করি, ঠিক আছে, ধরো এই OH-টা এখানে বের করলাম, আর এখানে একটা হাইড্রোজেন বের করলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা OH। সো এটা তো আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাই না? আলফা বিটা থেকে তুমি কি করবা, H আর OH বের করবা, তো এখান থেকে কি হবে, -H2O আকারে বের হয়ে যাবে। কি হবে, এখানে H2O তৈরি হবে। তো H2O চলে গেল, তো আলফা বিটার মাঝে কি হবে, আলফা বিটার মাঝে ডাবল বন্ডটা হয়ে যাবে, তাই না? আচ্ছা ডান। এইটা কি হবে, এইটা কি হবে, এইখানে আইসা তুমি প্যাচে পড়ে যাবা, এই জায়গাটায় আইসা তুমি আটকায় যাবা, প্যাচে পড়ে যাবা। ওকে, এই জায়গাটায় আইসা, এই পজিশনটায় আইসা তুমি আটকায় যাবা। এইটা কি হবে বলো, কেন বিউটিন 2 বিউটিন 1 হইতে পারে না? ধরো এটা আলফা কার্বন, এটা অন্য কালে নেই স্যার, দেখো এটা কি আলফা কার্বন, এটা বিটা কার্বন, এইটাও বিটা কার্বন। সো এখন তোমার কাছে তো দুইটা বিটা কার্বন আছে, ঠিক আছে, এই কে CH3 শাখা শিকল, সিরাজুম মনিরা শাখা শিকল, এইসব লজিক কই পাইছো? শাখা শিকল লজিক না বাবা, শাখা শিকল লজিক না। তোমাদের কার্বোক্যাটায়ন পড়ানো হয়েছে, কার্বোক্যাটায়ন তোমাদেরকে কি কার্বোক্যাটায়ন পড়ানো হয়েছে? না, আসো একটা জিনিস পড়াই, কার্বোক্যাটায়ন পড়াই। দেখো একটা টপিক আছে বিভাজন নাম, দেখো বেসিক সহায় পড়াচ্ছি, এগুলা আগে পড়াইলে ফিল পাইতে না, বুঝতে পারছো? যে টপিকের সাথে যেটা দরকার সেটা যখন পড়াবো তখন ফিল পাবা। বিভাজন দুই ধরনের আছে, মানে ভাঙন, বিভাজন মানে কি ভাঙন, একটা হচ্ছে সুষম বিভাজন, আরেকটা হচ্ছে আমাদের বিষম বিভাজন। কি বিষম বিভাজন? ধরো দুইটা কার্বন কার্বন বন্ধনে আবদ্ধ আছে, এরা কি ধরনের বন্ধনে আছে, সমযোজী নাকি আয়নিক বলো তো? এরা কি ধরনের বন্ধনে আছে, এরা সমযোজী বন্ধনে আছে না আয়নিক বন্ধনে আছে? সো তুমি অবশ্যই বলবে এরা কিসে আছে, সমযোজী বন্ধনে আছে। তার মানে কি, এই কার্বন একটা ইলেকট্রন দিয়েছে, এই কার্বন একটা ইলেকট্রন দিয়েছে, অর্থাৎ দুইজন একটা করে ইলেকট্রন শেয়ার করেছে এবং এরা বন্ধনে আবদ্ধ হয়েছে। আচ্ছা, সাধারণ রিলেশনগুলোতে কি হয়, আমরা যে নাটক ফাটকে দেখি যে কিছু রিলেশন হয়, তো দেখা যায় হচ্ছে রিলেশনগুলোর স্থায়িত্বকাল 2 মাসের বেশি হয় না, 2 মাস পরে ব্রেকআপ হয়ে যায়, ঠিক আছে? সো আমরা ব্রেকআপের স্টোরি পড়বো। ধরো এমন একটা ব্রেকআপের স্টোরি পড়লাম আমরা, যেটা হচ্ছে আমাদের, একটু দাঁড়াও, একটা মিনিট।
তো আমাদের কিছু ব্রেকআপ হয় না, ধরো এমন একটা ব্রেকআপের স্টোরি পড়লাম যেটা 2 মাস আগে প্রেম হয়েছিল, 2 মাস পরে মিউচুয়াল ভাবে ব্রেকআপ হয়ে গেছে। অর্থাৎ মিউচুয়াল ব্রেকআপ কি, ধরো ও যে ইলেকট্রন দিছিল ও সেই ইলেকট্রন নিয়ে চলে যাবে, ও যে ইলেকট্রন দিছিল ও সেই ইলেকট্রন নিয়ে চলে যাবে। এই ব্রেকআপটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ। মানে তুমি যা দিছিলা বাবা তুমি নিয়ে চলে যাও, আমি যা দিছিলাম আমি তা নিয়ে চলে যাই, দুইজন আলাদা হয়ে যাই, এটাই ভালো। এইভাবে একটা ব্রেকআপ হয়েছে বা এইভাবে একটা ভাঙন হয়েছে। কেমিস্ট্রির ভাষায় ব্রেকআপ বললে তো তোমরা আবার ভাবো হচ্ছে প্রেম ভালোবাসার ব্রেকআপ, যেটাই ভাবো। রিয়েলিস্টিক ভাবেও চিন্তা করলে তুমি করতে পারো, স্বাভাবিকভাবে চিন্তা করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেক ধরনের ব্রেকআপ আছে যে কিছু জাদ্রেল মানুষের লাইফে এসে পড়ে। দেখা গেছে আমার ছোটবেলায় মনে আছে, ছোটবেলায় যখন বন্ধুরা প্রেম করত, তো আমার বন্ধুরা হচ্ছে টাকা পয়সা জমাইতো, বুঝতে পারছো, গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য। গিফট না দিলে নাকি গার্লফ্রেন্ড আবার থাকে না। সো তো দেখা গেছে আমার কিছু বন্ধু ছিল, টাকা পয়সা জমায় হচ্ছে 2 মাসের রিলেশনশিপে মেয়েরে প্রায় 10-12 হাজার টাকার গিফট দিয়ে দিত। আর ওই 2 মাসে দেখা গেত মেয়ে ওরে হচ্ছে হাইয়েস্ট গেলে হচ্ছে নীলক্ষেত থেকে 200 টাকা দিয়ে একটা ঘড়ি কিনা দিত, ঠিক আছে, বা সর্বোচ্চ গেলে হচ্ছে একটা কলম বা একটা খাতা। গিফট তো গিফটই, তাই না? বাট কম্পারিজন করতে চাচ্ছি না, জাস্ট একটু বুঝাইতে চাচ্ছি। সো ধরো ব্রেকআপ হয়ে গেছে ওই বন্ধু আর হচ্ছে বন্ধু যার সাথে প্রেম করতো, বন্ধুর প্রেমিকার ব্রেকআপ হয়ে গেছে। এখন বন্ধুর প্রেমিকা বন্ধুকে বলতেছে তোমাকে আমি নীলক্ষেত থেকে 200 টাকা দিয়ে একটা ঘড়ি দিছিলাম গিফট, এটার উপর তোমার আর এখন অধিকার নাই, ব্যাক করো আমার ঘড়ি, দিয়ে দাও। আমার বন্ধু তো সহজ সরল ভাবে ঘড়িটা দিয়ে দিছে। এখন বন্ধু আমাকে বলতেছে দেখ আমি এত টাকার গিফট দিলাম, বাট কোনো লাভ হইল না, ও আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। আমি কই তোর গিফট তুই ফেরত চা। তো বন্ধু গেল ফেরত চাইতে। তো মেয়ে বলতেছে এই কারণেই তোমার সাথে আমি ব্রেকআপ করছি, তোমার মতো এত নিষ্ঠুর পাষাণ ছেলে তুমি গিফট দিয়ে আবার কিভাবে গিফট ফেরত চাও, তোমার মতো ভণ্ড ছেলে বা তোমার মতো এত কেয়ারলেস ছেলের সাথে আমি আর রিলেশন করব না, ব্রেকআপ, এই কারণেই তোমার সাথে ব্রেকআপ করছি। বুঝতে পারছো? সো এই যে ব্রেকআপটা হইলো, মেয়ে যে আত্মসাৎ করে সবকিছু রাইখে দিল, যে কোনো কিছু ফেরত দিল না বা নিজের কাছেই সবকিছু কক্ষীভূত করে রাখলো, ছেলেটা কি হইলো, নিঃস্ব হয়ে গেল। এই ধরনেরও আরেক ধরনের ব্রেকআপ আছে, আমরা সমাজে এই ধরনের ব্রেকআপ দেখতে পারি যে একজনের কাছে সকল ইলেকট্রন চলে আসে, দুইটা ইলেকট্রনই, আরেকজনের কাছে কিছুই থাকে না, নিঃস্ব হয়ে যায়। তো যেটা সুষম ব্রেকআপ মানে দুইজনের মিউচুয়াল ব্রেকআপ, এই ব্রেকআপের ফলে যেটা তৈরি হয় এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল মানে হচ্ছে তারা ফ্রি হয়ে গেছে বা মুক্তমূলক বলে, এদেরকে কি বলে, বাংলায় বলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। ইংলিশে ফ্রি রেডিক্যাল বলে, বাংলায় বলে মুক্তমূলক। ওকে, আর বিষম বিভাজনের ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন আর কার্বোনায়ন। কি হয়? কার্বোক্যাটায়ন হয়, আরেকটা কি হয়, কার্বানায়ন হয়। তো কার্বোক্যাটায়নকে কার্বনিয়াম আয়নও বলা হয়, ঠিক আছে, কার্বনিয়াম আয়নও বলা হয়। কার্বোক্যাটায়নকে কি বলা হয়? কার্বনিয়াম আয়নও বলা হয়, কার্বনিয়াম আয়নও বলা হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কার্বোক্যাটায়নকে কি বলা হয়? কার্বনিয়াম আয়নও বলা হয়। আচ্ছা, এখন আসেন এদের কার্বোক্যাটায়ন কি বুঝছেন তো, যার কাছে ইলেকট্রন থাকবে না, যে নিঃস্ব, সবকিছু হারায় ফেলবে। কার্বনিয়াম আয়ন তো বুঝছেনই, যে ইলেকট্রন নিয়ে চলে যাবে। ফ্রি রেডিক্যাল কি? সুষম বিভাজনের ফলে এই যে নিজের ইলেকট্রন নিয়ে যে মুক্ত মূলকটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখন এই যে কার্বোক্যাটায়ন কার্বনায়ন, সো এদের কার্বোক্যাটায়নের কি আছে? স্থায়িত্বের ক্রম আছে। স্থায়িত্ব মানে কি? যে যত দেরিতে রিঅ্যাকশন করে, আমি আবারও বলতেছি দ্রুত না কিন্তু, সক্রিয়তা আর স্থায়িত্ব দুইটা টার্ম আছে। কয়টা টার্ম আমার সাথে একটু দেখো, একটা টার্ম হচ্ছে সক্রিয়তা, আরেকটা টার্ম হচ্ছে স্থায়িত্ব। আমার সাথে পড়ো, একটা টার্ম কি? সক্রিয়তা,
আরেকটা টার্ম কি স্থায়িত্ব। সো কয়টা টার্ম আছে আমাদের? দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সক্রিয়তা, একটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব মিন্স কি? কে কত ধীরে বা দেরিতে রিঅ্যাকশন করে। স্থায়িত্ব মিন্স কি? স্থায়িত্ব মানে হচ্ছে যে যত ধীরে বা দেরিতে রিঅ্যাকশন করে বা দেরিতে রিঅ্যাকশন করে। আর সক্রিয়তা মিন্স কি? সক্রিয়তা মিন্স হচ্ছে যে যত দ্রুত বিক্রিয়া করে, এটা হচ্ছে সক্রিয়তা, যে যত দ্রুত বিক্রিয়া করে। বুঝা গেছে? তো আমরা এই কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম দেখব। কিসের ক্রম? কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। আচ্ছা, তোমাদের ডিগ্রি পড়াইছিলাম ভাইয়া, ডিগ্রি দেখো, একটু ডিগ্রি পড়াই। ধরো কার্বোক্যাটায়ন, এটার 3টা হাত আছে। কেন ভাইয়া 3টা হাত, 4টা নাই কেন? কারণ একটা হাত তো ওই যে ইলেকট্রন নিয়ে চলে গেছে, বোঝা গেছে? আরেকটা হাত পসিবল না। কয়টা হাত আছে? 3টা হাত। একটু ক্লিয়ার হয়েছে কার্বোক্যাটায়নের কেন 3টা হাত থাকবে? ক্লিয়ার? সবাই একটু সি বলো। কার্বোক্যাটায়নের কয়টা হাত থাকে? 3টা হাত। বুঝা গেছে? এখন খেয়াল করো, একটা হাতে একটা মিথাইল মূলক বসলো, বাকি 2 হাতে হাইড্রোজেন বসলো। একটা হাতে কি বসলো? মিথাইল মূলক বসলো, বাকি 2 হাতে হাইড্রোজেন বসলো। বুঝা গেছে? তাহলে এটাকে বলা হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি। ধরো কার্বোক্যাটায়নের 2টা হাতে 2টা মিথাইল মূলক বসলো আর একটা হাইড্রোজেন বসলো, এটাকে বলা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ধরো কার্বোক্যাটায়ন এটা 3টা হাতে 3টা মিথাইল মূলক বসলো, এটাকে বলা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কয় ডিগ্রি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এক কথায় তুমি একটা জিনিস মাথায় রাখতে পারো না, অ্যালকাইল মূলক যদি একটা থাকে 1 ডিগ্রি, অ্যালকাইল মূলক 2টা থাকলে 2 ডিগ্রি, অ্যালকাইল মূলক 3টা থাকলে 3 ডিগ্রি। বুঝা গেছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি মাথায় ঢুকছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, 3টা হাত কেন কার্বোক্যাটায়নের আমি বলতেছি। দেখো, এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে যুক্ত ছিল, ঠিক আছে? ধরো এই কার্বনের 3টা হাত আছে, ওকে? তো কার্বোক্যাটায়ন কিভাবে ফর্ম হয়েছে ইতিহাসটা দেখো। এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল। তো ওই কার্বন কি করছে? এই 2টা ইলেকট্রন নিয়েই চলে গেছে, কার্বন আয়ন হয়ে চলে গেছে। দেখো, ওই কার্বন এই 2টা ইলেকট্রন নিয়েই চলে গেছে, দেখো এগুলো নিয়ে চলে গেছে। তো তখন সে কি হয়ে গেছে? কাঁদতেছে, বলতেছে নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়। আহা, জোসনা। ওকে, সেটা কি হয়ে গেছে? সুন্দর, একদম মনে করো কার্বোক্যাটায়ন হয়ে গেছে। হ্যাঁ, 0 ডিগ্রি হয়। যদি তুমি বলো মিথাইল কার্বোক্যাটায়ন 0 ডিগ্রি হয় না, এটাকে যদি বলো মিথাইল কার্বোক্যাটায়ন সবগুলাই, তা এটাকে বলবা মিথাইল কার্বোক্যাটায়ন, 0 ডিগ্রি হয় না। বুঝা গেছে? আচ্ছা, নর্মাল কার্বনের ক্ষেত্রে হয় না, অ্যালকোহলের ক্ষেত্রে হয়। অ্যালকোহলের ক্ষেত্রে আমি 1 ডিগ্রি আরো বুঝাচ্ছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। হ্যাঁ, বুঝা গেছে? মিথাইল কার্বোক্যাটায়ন হয়। তো কেন 3টা হাত, এইটুকু বুঝতে পারছি আমরা। কেন 3টা হাত বুঝতে পারছি, ডান। কেন 3টা হাত আমরা বুঝতে পারছি। এখন আসেন আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে খেয়াল করো আমরা কি করব, সেটা হচ্ছে খেয়াল করো। ধরো কার্বনের সাথে অ্যালকোহল আছে, একটা মিথাইল মূলক আছে, 2টা হাইড্রোজেন আছে, এটাকে কয় ডিগ্রি অ্যালকোহল বলবা? কার্বনের সাথে অ্যালকোহল আছে, একটা হাইড্রোজেন, 2টা মিথাইল মূলক। কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপ আছে, তখন কি বলবেন বলেন তো?
3টা মিথাইল মূলক আছে ধরলাম, তখন এটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝা গেছে ডিগ্রির খেলাটা? বুঝা গেছে ডিগ্রির খেলাটা? মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা, ওকে বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? সবাই একটু বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? সবাই সবাই ভালোভাবে। স্নেহা বলে 0 ডিগ্রি, কানের নিচে দিতে হবে স্নেহারে। ওকে খেয়াল করো, এসিএস এর সংবর্ধনা প্রোগ্রাম আমরা স্টেডিয়ামে করতেছি, বুঝছো? এবার আজকে আমি আর অপর ভাই স্টেডিয়াম ঠিক করে আসলাম, স্টেডিয়াম বুক করে দিয়ে আসলাম। প্রথমে তো চিন্তা করছিলাম হচ্ছে কোন একটা কনভেনশন হল বা হচ্ছে বড় সড় অডিটোরিয়ামে হয়ে যাবে, সো হচ্ছে না, অডিটোরিয়ামে হবে না, বুঝছো? তো এখন বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলই। দেখো একটা অ্যালকাইল মূলকই কিন্তু, এটা পুরোটা একটা অ্যালকাইল মূলক। এইবার আমাদের ঢাবিতেই চান্স পাইছে 1400 প্লাস, ঢাবিতে সিট আছে 1865টা। বুঝতে পারতেছো? বুয়েটের রেজাল্ট তো দেয়ই নেই। গুচ্ছতে প্রায় এখন পর্যন্ত 2500 প্লাস ফর্ম পূরণ করছে, ঠিক আছে? 2500 প্লাস ফর্ম পূরণ করছে, বাট এই সংখ্যাটা আমি ড্যাম শিওর 4000 প্লাস প্লাসে যাবে, কারণ অনেকে এখনো ফেসবুকে অ্যাক্টিভ নেই। বুয়েটের প্রিলি আছে, রিটেন আছে, এই সংখ্যাটা 4000 প্লাস প্লাসে যাবে। ওকে, তাছাড়া রাজশাহী, চিটাগাং সব তো আছেই। আসো আসো, ওকে সামনে যাই, আমরা সামনে যাই। তাহলে ডিগ্রি নিয়ে ভেজাল শেষ তো, ডিগ্রি নিয়ে ভেজাল শেষ। তোমরা ওই দিন কষ্ট পাও নাই তো? শেষ দিকে একটু তাড়াহুড়া করে গুচ্ছ রেজাল্ট দেওয়ার পরে চলে গেছি, কষ্ট পাও নাই তো তোমরা? আজকে পোষায় দিব না, হ্যাঁ আজকে একটু বেশি পড়ায় পোষায় দেব না। ওই দিন কষ্ট পাও নাই তো? কষ্ট পায় না, হ্যাঁ তোমাদের সময় এরকম হবে, কারণ হচ্ছে ওদের একদম কঠিন মুহূর্তে ছিলাম তো আমরা। সো দেখা গেছে হচ্ছে শেষ সময়ে ওরা চায় ভাইয়ারা মেসেজের রিপ্লাই দেখ, ভাইয়ারা দেখুক, নাহলে কষ্ট পায় যে এত কষ্ট করে রেজাল্ট করলাম, ভাইয়াদের মেসেজ দিলাম, ভাইয়ারা দেখলো না। ওকে আসো আমরা সামনে যাই। খেয়াল করো খেয়াল করো, স্থায়িত্বের ক্রম। আমরা কি বলছি? স্থায়িত্ব মানে কি? কে যে যত দেরিতে রিঅ্যাকশন করবে। সো আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আমরা এইভাবে লিখি CH3 3C+। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সবচেয়ে স্টেবল বা সবচেয়ে স্থায়িত্ব বেশি। তারপরে 2 ডিগ্রি, অর্থাৎ এইভাবে লিখি CH3 2CH+। তারপরে 1 ডিগ্রি, জায়গা নাই দেখে এইভাবে লিখতেছি, মাইন্ড করো না। তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন CH3+। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, 5 স্টার দিয়ে রাখো। এই যে ভাইয়া যে একটা অর্ডার দিলাম, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার। তার মানে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। বুঝে গেছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই যে এখান থেকে যদি এটার মেইন মেকানিজমটা যদি বলি, মেইন মেকানিজম মানে হচ্ছে এই বিক্রিয়াটা কিভাবে হয়, ঠিক আছে?
ধরো এরকম আছে CH3 CH2 OH, এটা হচ্ছে মেইন মেকানিজমটা, আমি একটু বলি। তো এখান থেকে যখন হাইড্রোক্সিল মূলক যাবে, ঠিক আছে, হাইড্রোক্সিল মূলক যখন যাবে তখন কি হয়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। একটু বুঝো, হাইড্রোক্সিল মূলক চলে গেছে ধরো, তখন এই কার্বনে কি হয়, একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন। বুঝা গেছে? এইখান থেকেও যখন হাইড্রোক্সিল মূলক যাবে তখনও কি তৈরি হবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। খেয়াল করো, বুঝো, এটা একটু অ্যাডভান্স পড়াচ্ছি, এটা না পড়াইলেও আমি পারতাম, বাট এটা ফর ইউর বেসিক, ডিপ বেসিক, মানে কঠিন প্রবলেম, বুয়েটে কঠিন প্রবলেম দিবে না, এটা সলভ করার জন্য। কারণ সব প্রবলেম তো আর মুখস্থের প্রবলেম দেয় না। তুমি বুয়েটের প্রশ্ন দেখছো কিনা জানি না। সো এখান থেকে চলে গেল, তাহলে এখানে কি তৈরি হলো, এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। বুঝে গেছে? এখন কথা হচ্ছে, ভালো কথা, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হইল, তারপরে তারপরে কি হয়, তোমার মনে প্রশ্ন জাগতে পারে। ঠিক আছে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে এখানে কি হয়, তারপরে হয় হচ্ছে আলফা কার্বন যেটা আছে এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে, সে আলফা কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়। এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে আলফা কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, এত ভেজালে না যাই আমরা, এত ভেজালে না যাই। কার্বোক্যাটায়নটা তো বুঝছো, কার্বোক্যাটায়নটা তো বুঝছো। তো মেইন জিনিস হচ্ছে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, মেইন ব্যাপারটা বুঝো। এটা তো আলফা কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর এই যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, পাশের কার্বনটা কি করে, পাশের কার্বনটা হচ্ছে একটা হাইড্রোজেন ছেড়ে দেয়। একটু বুঝো, পাশের কার্বনটা কি করে, একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এই কার্বোক্যাটায়ন, এই কার্বনের যে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে এটাকে নিউট্রালাইজ করে। ব্যাপারটা বুঝাই তোমাদেরকে কি হয়। দেখো, ধরো এই কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এই কার্বনের 3টা হাত ফাঁকা আছে। ওকে, তো কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে কি, এক কথায় যদি বলো, তুমি কি বলবা, কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে কি, ব্যাপারটা কেমন, ইলেকট্রন হারানো না? ঠিক আছে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে কি, ইলেকট্রন হারানো কিনা বলো, মানে ইলেকট্রন লস্ট করা, মানে ইলেকট্রন হারায় ফেলছে। তো যখন কেউ একজন কার্বোক্যাটায়ন হারায়, তো পাশের কার্বন কি করে, তাকে হেল্প করে, মানে তার যে এই যে লসটা, এই লসটা যেন সে ফুলফিল করতে পারে। এই যে কেমিস্ট্রির জৈব যৌগটা আমি বলি অনেকটা মানুষের লাইফের সাথে মিল পায়। ধরো তুমি একটা বন্ধুর সাথে বন্ধুত্ব করে আসো, কারণ আজকে তোমার একটা সমস্যা হইল, সবার আগে কে আগায় আসবে, তোমার বেস্ট ফ্রেন্ডটাই তো আগায় আসবে, তাই না? এখন বেস্ট ফ্রেন্ডের কিছু সময় অপচয় হইলেও, বা কিছু অর্থ অপচয় হইলেও, বা কিছু ক্ষতি হইলেও সে তোমার হেল্প করবে। তো এই পাশের কার্বন কি করে, যখন এই কার্বনটা, এই কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়, পাশের কার্বন কি করে, এই যে হাইড্রোজেনটা ছেড়ে দেয়, এই হাইড্রোজেনটা কি আকারে চলে যায়, H+ আকারে, মানে সে 2টা ইলেকট্রন রেখে দেয় নিজের কাছে। বুঝো বুঝো কি করতেছে, এই হাইড্রোজেনের সাথে কি আছে, সমযোজী বন্ধনে আছে। কিসে আছে বুঝো, হাইড্রোজেনের সাথে কি আছে, সমযোজী বন্ধনে আছে। ঠিক আছে, কিসে আছে, সমযোজী বন্ধনে আছে। তো সে কি করে, এই হাইড্রোজেন থেকে সবগুলা ইলেকট্রন রেখে হাইড্রোজেনকে সরায় দেয়। তাহলে হাইড্রোজেন কি কি বলে, কি গান গায় বলো তো হাইড্রোজেন? এখন হাইড্রোজেন গান গাবে, নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, H+ হয়ে গেছে, তাই না? ওকে, এখন এখন কি হবে, এই কার্বনের কাছে 2টা ইলেকট্রন আছে, সে কি করে, এই 2টা ইলেকট্রনকে এই 2 কার্বনের মাঝে শেয়ার করে ফেলে। তো যখন শেয়ার করে ফেলবে, তখন দেখা গেছে এই কার্বনের একটা ইলেকট্রন দরকার ছিল, এটাও ফুলফিল হয়ে গেছে, আর এই কার্বনের একটা ইলেকট্রন হইলেই হচ্ছে। তো এখানে কি হচ্ছে, ডাবল বন্ডটা হয়ে যাচ্ছে। দেখো তখন কি হচ্ছে, এখানে ডাবল বন্ডটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক। এই বেসিক তোমার কাছে কেউ জানতে চাইবে না,
তোমার কোনো পরীক্ষাতেও আসবে না এই বেসিক, বুঝা গেছে? এই বেসিক তোমার কোনো পরীক্ষাতেও আসবে না, জাস্ট জানা কিভাবে হয়। তো তুমি কি মনে রাখবা? আমরা একটা কথা পড়ছিলাম না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরিধরা, মানে শর্টকাটটা মনে রাখতে হবে, কারণ হাজার হাজার বিক্রিয়া, অনেক অনেক বিক্রিয়াগুলো সলভ করতে হবে। সো মনে রাখবা যে বিটা কার্বনে, কি মনে রাখবেন? যে বিটা কার্বনে একটা পড়াইতে গিয়ে অনেকগুলো পড়ায় ফেলছি, কম সংখ্যক হাইড্রোজেন আছে, আচ্ছা, সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। এই রুলটা আমরা সামনে গিয়েও পড়বো, সেটা হচ্ছে ইয়াতে গিয়ে পড়বো, সাইজেফ নীতিতে গিয়ে পড়বো। জাস্ট একটু মনে রাখো, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে যাবে। এখন ডান পাশেরটা থেকে যাবে না বাম পাশেরটা থেকে যাবে, তোমরা বলো আমাকে, ডান পাশেরটা থেকে যাবে না বাম পাশেরটা থেকে যাবে? সবাই একটু কমেন্টে জানাও। তাহলে দেখো, বাম পাশ থেকে হাইড্রোজেনটা অপসারণ হবে সুন্দরভাবে। যদি আমরা বলি, আমি আজকে একদম ঠান্ডা মাথায় পড়াচ্ছি তোমাদের, বাম পাশ থেকে। তাহলে এই যে এই দুই কার্বনের ভিতরে, এই আলফার এই বিটার ভিতরে কি ডাবল বন্ডটা হবে না? তাই না? এরকম প্রোডাক্ট বানাইতে পারছো কিনা? ওকে, সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সো তোমাকে যদি কখনো দিয়ে দেয় এরকম প্রোডাক্ট, তাহলে তোমাকে কিন্তু পারতে হবে। লাস্ট একটা এক্সাম্পল দিই। এখানে বলো কি তৈরি হবে? বলো যদি বুঝে থাকো। দেখো প্রোডাক্টটা বাইর করতে পারো কিনা। এই কার্বনটা কি আলফা কার্বন, এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন। এখন বলো কোন বিটা কার্বনের ডাবল বন্ড হবে, উপরেরটা না নিচেরটা? উপরেরটা না নিচেরটা? সবাই নাইস, নিচেরটা। তাহলে প্রোডাক্টটা কি হবে দেখো, আইআইটিতে এরকম প্রশ্ন পাবা, বুয়েটে এরকম প্রশ্ন পাবা। এইখানে এই দাগ আছে মানে কি, এটা মিথাইল মূলক, তাই না? এখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে, শেষ, খেলা শেষ। সাথে পানি দিয়ে দিবা, সাথে পানি দিয়ে দিবা। বেসিকটা বুঝতে পারছি আমরা, বেসিকটা বুঝতে পারছি, ডান, বেসিকটা আমাদের ডান। তাহলে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা নিব। আর আলফা কার্বন থেকে তো অলওয়েজ হাইড্রোক্সিল মূলক যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু সি বলো। তাহলে আমরা পরের রিঅ্যাকশনটায় যাই। এখানে হিটটা মনে রাখো 160 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হিটটা একটু মনে রাখো 160 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসো, সবগুলার একই মেকানিজম, জাস্ট হচ্ছে টেম্পারেচারটা ভিন্ন। তুমি যদি ফসফরিক অ্যাসিড দাও, ধরো হচ্ছে CH3 CH2OH, একই মেকানিজম। অ্যালুমিনা কি একটা নিরোধক না? অ্যালুমিনা Al2O3, অ্যালুমিনা একটা নিরোধক, এখানে একটা হিট লাগবে। আবার ধরো CH3 CH2OH, ফসফরিক অ্যাসিড দিলে H3PO4, এটাও তো একটা নিরোধক। কোনটায় কি তৈরি হবে বলো তো, কোনটায় কি তৈরি হবে? একশো 160ও বলতে পারো, এই রেঞ্জ আকারেও দেওয়া আছে দেখবা 150 থেকে 170, যখন এই হিট দিতে হবে। অ্যালুমিনা দিলে তোমার হিটটা একটু বেশি দেওয়া লাগবে। অ্যালুমিনা দিলে আই থিঙ্ক 300 ডিগ্রি সেলসিয়াস হিট দেওয়া লাগবে,
300 ডিগ্রি সেলসিয়াস, আর ফসফরিক অ্যাসিড দিলে 200 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে? সবগুলোতে প্রোডাক্ট সেম, দুইটাতেই অ্যালকিন তৈরি হবে, দুইটাতেই ইথিন তৈরি হবে। বেসিক মেকানিজমটা বুঝতে পারছি তো? এগুলোতে জাস্ট পার্থক্য কি? টেম্পারেচারে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই টেম্পারেচার কি মুখস্থ করব? নো নিড। টেম্পারেচার মুখস্থ করব? নো নিড, জাস্ট জানা। তাহলে তিনটা বিক্রিয়া একটা সলিউশন আমরা পড়ে ফেলছি, তাই না? তিনটা বিক্রিয়া একটা সলিউশন পড়ে ফেলছি। ডান। এখন এই যে উপরের সালফিউরিক অ্যাসিড নিয়ে একটা এক্সেপশন আছে, আসলে এক্সেপশন না, এটার নাম দিছে এক্সেপশন। মানে কখনো যদি এরকম ঘটনা ঘটে, বুঝে গেছে? আগেরটাতে ওএইচ বাদ দিবেন তো? ইয়েস, ওএইচ বাদ দিব। আগেরটাতে ওএইচ বাদ দিবেন তো? ইয়েস, ওএইচ বাদ দিব। হ্যাঁ, ওকে, ওএইচ বাদ দিব। ডান। আগেরটাতে ওএইচ বাদ দিতে হবে। এখন আসো, ধরো তোমাকে এরকম একটা এক্সাম্পল দিল, CH3 CH2OH, এটা এক্সেস দিয়ে দিল, মানে অনেক বেশি পরিমাণে। এক্সেস মানে বুঝো অনেক বেশি পরিমাণে। আর তোমার সালফিউরিক অ্যাসিড যেটা আছে H2SO4 কনসেন্ট্রেটেড, এটা কম পরিমাণে আছে। এটা কি পরিমাণে আছে? একটু কম পরিমাণে আছে। একটু বুঝো, তোমাকে কি দিল বাবারা? যে ইথানল বা এই যে অ্যালকোহলটা তোমার হচ্ছে এক্সেস পরিমাণে দিয়ে দিল, অ্যালকোহলটা অত্যাধিক পরিমাণে দিয়ে দিল, অনেক বেশি পরিমাণে দিয়ে দিল, আর সালফিউরিক অ্যাসিডটা কম পরিমাণে দিল, তাই তো? এখন কথা হচ্ছে কি তৈরি হবে যদি এরকম কোনো কেস দিয়ে দেয়? অবশ্যই দেয়, দুই একবার দিছে, পরীক্ষায় পোলাবেন ধরাও খাইছে। তো তখন ইথানলের পরিমাণটা অনেক বেশি না বিক্রিয়া পাত্রে? ধরো এই যদি একটা পাত্র ধরো, বিক্রিয়া পাত্র ধরো হচ্ছে তোমার এই নীলগুলো হচ্ছে ইথানল, অনেক বেশি, আর সালফিউরিক অ্যাসিড ধরো একটু কম পরিমাণে আছে, সাদা, একটু অল্প আছে। তো তখন সালফিউরিক অ্যাসিড কি ঠিক প্রপারলি নিরোধনের কাজটা করতে পারবে? পানি যে বের করার যে প্রসেসটা প্রপার ওয়েতে করতে পারবে? আমার ক্লাস শেষ হবে 9টায়। আচ্ছা যাও, ঘুরে আসো। ওকে, ডান। সো এটা হচ্ছে ইথানল অনেক বেশি পরিমাণে, সালফিউরিক অ্যাসিড কম পরিমাণে দিলাম, বুঝে গেছে? তো তখন কি হবে? সালফিউরিক অ্যাসিড ওইভাবে নিরোধনটা করতে পারবে না। তখন কি করবে? ইথানলগুলা নিজেদের সাথেই বিক্রিয়া করবে, নিজেদের সাথে বিক্রিয়া করে তারা কি তৈরি করবে? কারণ বিক্রিয়া পাত্রে তো অনেক ইথানল আছে, ইথার ফর্ম করবে। কি ফর্ম করবে? ইথার ফর্ম করবে। এখান থেকে কি হবে? পানি বের হয়ে যাবে। এইচ আর ওইচ মিলে কি হবে? পানি বের হয়ে যাবে, -H2O। আচ্ছা, গতদিন একটা জিনিস শিখাইছিলাম, যখন কোনো কিছু থেকে পানি বের করবা, বাকি অংশগুলোকে কি করবা বলো তো? আচ্ছা, এখানে পানি তো বের করছি, কিন্তু একটু ঝামেলা হয়েছে। এইভাবে পানিটা বের হবে না, পানিটা বের হবে এইভাবে, এইচ আর ওইচ। তো পানি বের করার ফলে, পানি বের করার পরে তুমি কি করবা বাকিগুলাকে? গতদিন একটা টেকনিক শিখাইছিলাম, পানি বের করার পরে তুমি বাকিগুলাকে কি করবা বলো তো? রেস্ট অফ দ্য জিনিসকে কি করবা? জোড়া লাগাই দিবা না? যোগ করে দিব, মনে আছে? তাহলে কি করবা? CH3 CH2O এই পোর্শনে, আর ওই পোর্শনে কি আছে? CH2 CH3। এটা কি হয়ে গেল? ইথার হইল কিনা? এটা কি একটা ইথার হইছে? দেখো, এই পোর্শন আর ওই পোর্শন আলাদাভাবে লিখলাম, এটা কি হয়ে গেছে? ইথার হয়ে গেছে। সো যখন তুমি কোনো কম্পাউন্ড থেকে পানি বের করে দিবা, তখন সেটা কি হয়ে যাবে? ইথার হয়ে যাবে। কি হয়ে যাবে? ইথার হয়ে যাবে। তাহলে আমরা যদি দেই CH3 CH2O
CH2 CH3 ডান। এটাকে কি বলবো? ইথার তৈরি হবে। তো যখন ইথানলটা এক্সেস পরিমাণে থাকবে, বুঝো, ইথানলটা যখন এক্সেস পরিমাণে থাকবে, সালফিউরিক অ্যাসিডটা কম পরিমাণে থাকবে, তখন কি তৈরি হবে? ইথার তৈরি হবে। ডান। তখন কি তৈরি হবে? ইথার তৈরি হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার বলেন? এখন আসেন আমরা পরবর্তীটায় যাই। আমরা পরবর্তীটায় যাইতে পারি। ডান। জৈব জগতে একটু হাইপ থাকা লাগবে, ভাব থাকা লাগবে। অনেক কিছু বেসিক সহকারে আমরা পড়ছি। এখন আসেন কি পড়বো আমরা? অ্যালকাইল হ্যালাইড থেকে। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করব? অ্যালকিন তৈরি করব। হ্যাঁ, নায়ক নায়ক একটা ভাব আসছে না? ওকে, এইভাবেই পড়াইতে হবে। ঠিক আছে, আসেন অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করব? অ্যালকিন তৈরি করব। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করেন। সো ধরো CH3 CH2X, আগের রুলটা মনে আছে? আলফা কার্বন থেকে আগেরটাই কি গেছিল? আলফা কার্বন থেকে আগেরটাই হচ্ছে তোমার অ্যালকোহল গেছিল, এইবার হ্যালোজেন যাবে। বিটা কার্বন থেকে এইবার কি যাবে? এইবারও হাইড্রোজেন যাবে। কি যাবে? হাইড্রোজেন যাবে। আর আলফা বিটার মাঝে কি হবে বাবারা? ডাবল বন্ড হবে। দেখছো, একটা নিয়ম একটু ডিপ ভাবে পড়লে বাকিগুলা ইজি হয়ে যায়। একটা নিয়ম একটু ডিপ ভাবে পড়লে বাকিগুলা ইজি হয়ে যায়। সো আসেন আমরা দেখি, খেয়াল করেন। সো এটা তো একদম বেসিক, তাই না? এটা তো একদম বেসিক। সো জিনিসটা কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকা লাগবে। অ্যালকোহলিক মিডিয়াম না হইলে এই বিক্রিয়াটা হবে না। ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। সো অ্যালকোহলিক মিডিয়াম না হইলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক হওয়া লাগবে। এখন আসুন শুরু করি। সো আমরা যদি খেয়াল করি এই কম্পাউন্ডটা, এইটা কি? আলফা কার্বন, এইটা বিটা কার্বন। সো আলফা কার্বন থেকে তোমার কি যাবে? হ্যালোজেন। বিটা কার্বন থেকে হাইড্রোজেন, এবং সুন্দরভাবে অ্যালকিন তৈরি হবে। ডান। আর কি বের হবে বলেন তো? হাইড্রোজেন হ্যালাইড বের হবে। কি বের হবে? হাইড্রোজেন হ্যালাইড বের হবে। এইখানে একটা সতর্কতা মেনটেন করতে হবে। সতর্কতা একটু লিখে দেই, পরীক্ষার হলে তোমরা ভুল করবা, এন্ড পরীক্ষায় ভুল করার জন্য এটা দেয়। মনে রাখবা এই সেম বিক্রিয়া, সব কিছুই সেম। এখানে একটু হিট আছে। CH3 CH2X, সব কিছুই সেম। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দাওয়াস। আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটাই হচ্ছে অ্যালকোহলিক, আর এটাই কি আছে? অ্যাকোয়াস দাওয়াস। সো যখন অ্যাকোয়াস দেওয়া থাকবে, এখানে মনে রাখবা অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তোমার অ্যাডমিশনের ভাইয়াদের যখন পড়াই তখন একটা টেকনিক শিখাই দিই, প্রায় শিখবা তোমরা। আমার সাথে পড়ো, জল থেকে নল তৈরি হয়। তোমরা আমার সাথে পড়ো, যেখানেই থাকবে জল সেখানেই তৈরি হবে নল। জল থেকে নল তৈরি হয়। হ্যাঁ, জল থেকে কি তৈরি হয়? নল তৈরি হয়। অলওয়েজ মাথায় রাখবা, জল থেকে কি তৈরি হয়? নল তৈরি হয়। সো যেখানেই দেখবা জল সেখানেই নল। আর অ্যালকোহলিক থেকে অ্যালকিন, আমার সাথে পড়ো, অ্যালকোহলিক থেকে অ্যালকিন আর জল থেকে নল তৈরি হয়। সবকিছু কেমন জানি কালা কালা লাগে। দুধ মানুষ পড়ে সানগ্লাস, সেই স্টাইলের জন্য পড়া লাগে, বাট ক্লাসের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো জল থেকে কি তৈরি হবে? নল তৈরি হবে। আর অ্যালকোহলিক থেকে কি তৈরি হবে বাবারা? অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, অ্যালকোহলিক থেকে অ্যালকিন আর জল থেকে নল। ডান। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এইটার বিভিন্ন এক্সাম্পল দিতে পারে। ধরো তোমাকে এইটা দিয়ে দিল, এখানে কি তৈরি হবে একটু বলো তো? এটার প্রোডাক্টটা বলো। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিলে, ঠিক আছে ভাই, এটা কি ব্যতিক্রম? না রে ভাই, অ্যালকোহল প্রিপারেশনের সময় পড়াবো, ব্যতিক্রম না।
যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে চালনা করা হয় অ্যালকিন তৈরি হবে, অ্যাকোয়াস মিডিয়ামে চালনা করা হলে জলীয় মাধ্যমে অ্যালকোহল তৈরি হয়। বুঝা গেছে? ওইখানে অপসারণ হয় না বাবা, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তখন বুঝাবো SN1 SN2 কখন অপসারণ হবে, কখন প্রতিস্থাপন হবে, কেন অপসারণ হবে, কেন প্রতিস্থাপন হবে, এগুলো নিয়ে একটা ক্লাসই হবে। অ্যালকাইল হ্যালাইডে যখন যাব তখন এগুলো পড়াবো। হ্যাঁ, সময় আসুক, স্বাধীন অর্পিতা, তো শিখিয়ে দিব, প্যারা নিও না। ওকে, সো এখানে কি তৈরি হবে সবাই বলো। তারপরে ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, এখানে কি তৈরি হবে সবাই একটু বলো। দেখো, আশা করি অর্গানিক পড়ানোর মানে অর্গানিক কিভাবে পড়তে হবে সেটা ধরাই দিছি, মুখস্থের কিছু নাই। যে মুখস্থ করবে ধরা খাবে। প্রত্যেকটা টাইপ পড়াবো, ওই টাইপের টেকনিক শিখাবো, তুমি সলভ করবা। বুঝা গেছে? ওই টাইপের টেকনিক শিখাবো, তুমি সলভ করবা। বলো 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 বলো, নামকরণ টামকরণ সব পড়াইছি, কখন কোনটা তৈরি হবে তোমাদের বলার পালা শুধু, কখন কোনটা তৈরি হবে তোমাদের বলার পালা শুধু। খেয়াল করি, এটা কি আলফা কার্বন, এটা বিটা, এটা বিটা, যে কোনো বিটা থেকে হাইড্রোজেন সরাও, কারণ দুইটা বিটাতেই সমান সংখ্যক হাইড্রোজেন, তাই না? দুই বিটাতেই কি সমান সংখ্যক হাইড্রোজেন না? সো যেটা থেকেই সরাও একই নামকরণ, একই আসবে, তাই তো? এটাকে কি বলবো আমরা? প্রোপিন 1 বা প্রোপিন 1, ঠিক আছে? আচ্ছা, পরেরটা যদি দেখো, এইটা আলফা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, তাই না? সবগুলাই সেম, সবগুলাই সেম, যে কোনো একটা থেকে সরাও, তোমার ফ্রিডম আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমটা থেকেই সরাইলাম, তাহলে এটাকে কি বলবো বলো তো? 2 মিথাইল প্রোপিন 1, 2 মিথাইল প্রোপিন 1, তাই না? 2 মিথাইল প্রোপিন 1 বলবো। ক্লিয়ার? কনফিউশন আছে? আরেকটু এক্সাম্পলে যাই আমরা, আরেকটু ডিপ এক্সাম্পলে যাই। ডান ডান ডান, আসেন। এই দুইটা ছিল সহজ, তারপরেরটাই দেখি। এটা যেই মেইনসে আসছে, বুয়েটেও একবার আসছে। সবাই একটু বলো, এটা কি হবে? আরেকটা যদি পড়াই, প্রোডাক্টগুলো বানাইতে পারছো? বানাইতে পারলে ডান বলো, নাম বলা লাগবে না, আর নাম পারলে তো আলহামদুলিল্লাহ ভালোই। এই কার্বনটা কি আলফা কার্বন, এই কার্বনটা বিটা কার্বন, এই কার্বনটা বিটা কার্বন। ডান। সো দুইটা বিটা কার্বনেই সমান সংখ্যক হাইড্রোজেন আছে, ঠিক কি না? তাহলে তুমি উপরেও বানাইতে পারো, নিচেও বানাইতে পারো, কোনো সমস্যা নাই। উপরে বানাইলেও যে নাম আসবে, নিচে বানাইলেও একই নাম আসবে, ঠিক আছে? ডান। এরকম আসছে সবার? আসছে কি না বলো? এরকম আসছে? পরেরটা কি দেখো, এই কার্বনটা কি আলফা কার্বন, এইটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। এখন বলো, কোন বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, ডানেরটায় না বামেরটায়? কোন বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, ডানেরটায় না বামেরটায়? তাই না, ডান পাশেরটায়। ওকে, সো আমরা দেখি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, ডান পাশেরটায়। সো আমাদের প্রোডাক্ট কি? সো এখানে একটা দাগ, এখানে একটা দাগ। ওকে, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ডান, ঠিক কিনা? আসে? কার কার মিলছে? কার কার মিলছে? অর্গানিক করে একটা ফিল আসতেছে না? অর্গানিক করে একটা ফিল আসতেছে কিনা, যে যাই করি তাই মিলতেছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে,
এখন আসো অ্যালকাইন থেকে পরেরটাই যাই। দুইটা তো মেজর গেলই, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই দুইটা কি ছিল? সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন আসেন এখানে একটা নীতি পড়াই অ্যালকাইল হ্যালাইডের মেকানিজমে, সাইজেফ নীতি। এই যে আমরা এতক্ষণ যে টেকনিকটা পড়তেছি না অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, এটাকে বলা হয় সাইজেফ রুল বা সাইজেফ নীতি। এই রুলটাকে কি বলা হয়? সাইজেফ রুল, বা বাংলায় কি বলি আমরা? নীতি বলি, সাইজেফ নীতি। সাইজেফ নীতিটা কি? যে বিটা কার্বনে, ঠিক আছে, কম সংখ্যক হাইড্রোজেন আছে, ঠিক আছে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেখান থেকে তোমার হাইড্রোজেন অপসারণ হবে, হাইড্রোজেনটা অপসারণ হবে। সো যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে তোমার হাইড্রোজেনটা অপসারণ হবে। ডান? যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেনটা অপসারণ হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো বলো। আরেকটা প্রিপারেশন আমরা পড়ব, এটাও গুরুত্বপূর্ণ অনেক, সেটা হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে অ্যালকিন। আরেকটা প্রিপারেশন আমরা পড়ব, এটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন। ওকে, সো অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকিন তৈরি করতে পারি সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল খেয়াল করো, অ্যালকাইনটা কি? কার্বন কার্বন 3 কার্বন বিশিষ্ট। দেখো, সো আমরা গতদিন দেখছি না, এখানে যদি আমরা প্যালাডিয়াম দিই কি তৈরি হবে বলো তো? গতদিনের টেকনিক অনুযায়ী প্যালাডিয়াম দিলে কি তৈরি হবে বলো তো? অ্যালকেন তৈরি হয়ে যাবে না? অবশ্যই অ্যালকেন তৈরি হবে। সো এই প্যালাডিয়াম হচ্ছে তীব্র বিজারক। প্যালাডিয়ামটা কি? তীব্র বিজারক। এটা কি করে? অ্যালকাইনকে ডাইরেক্ট অ্যালকেন বানায় দিবে। এখন আমরা যদি এমন কিছু একটা করি, চিন্তা করো, এমন কিছু একটা করলাম যাতে এই যে অ্যালকাইনের যে বিজারণ ক্ষমতা আছে, এই যে প্যালাডিয়াম যে বিজারক, এটা যে বিজারণ করবে, এটাকে যে অ্যালকাইন বানাবে, এটার ক্ষমতাটা বা এটার পাওয়ারটা কমে যাবে, এটার কার্যক্ষমতাটা কমে যাবে। ধরো আমরা পড়ালেখা করি 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা। সো ধরো অর্পিতা কি করলো, যে সাকিব ভাইয়ের অর্গানিক ক্লাস একটা মিস গেছে দেখতে, ফেসবুকে ঢুকছে। আমাদের ক্ষেত্রে কি হয়? ফেসবুকে ঢুকি, ঠিক আছে, কি করতে ঢুকছি আমরা ঢুকছি হচ্ছে অর্গানিক ক্লাস করতে। বাট না, আমরা দেখলাম হচ্ছে এই যে ওই দাদা একটা ভিডিও বানাইছে, কোকা কোলা খাচ্ছে, ঠিক আছে। সো ওরে সেই, এটার পরেই আরেকটা বিক্রিয়া আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও কিছু, বাহ বেশ ভালো, এই ছেলে দেখি জুতা বাইন্দা দিতেছে বন্ধুর। সো এইভাবে দেখতে দেখতে আর এই অপর ভাইয়ের একটা মোটিভেশন, আচ্ছা এই হিরো আলম নতুন একটা গান বাইর করছে, রেজা ভাই মেট্রো রেল দিয়ে ঘুরতে গেতেছে। এই যে ডিস্ট্রাকশন শুরু হয়, ঠিক আছে, তোমার মনে হয় তুমি পড়ালেখা করতেছো, বাট আধা ঘন্টা পরে হুশ আসে, কি জানি করতে ঢুকছিলাম, ও অর্গানিক ক্লাস, আচ্ছা কালকে সকালে করবো না বা একটু পরে, ঠিক আছে একটু পরে করবো না, এখন একটু টায়ার্ড লাগতেছে, অনেক তো মোবাইল ঘাটলাম। তো এটা কি হইলো? কার্যক্ষমতাটা কি কমায় দিল? তোমার পড়ালেখার যে কার্যক্ষমতাটা, এটা ফেসবুক বা মোবাইল ইনডিরেক্টলি কমায় দিল। সো তখন কি হয়? যেটা হওয়ার দরকার ছিল সেটা অ্যাকচুয়ালি হয় না। ঠিক সেম ভাবে এই প্যালাডিয়ামের কার্যক্ষমতাটা যদি আমরা কমায় দিতে পারি, ধরো হচ্ছে এইখানে একটা প্রভাবক বিষ দিয়ে দিলাম। প্রভাবক বিষ কি? বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটটা কি? প্রভাবক বিষ। আশা করি রিলেট করতে পারতেছো, হ্যাঁ?
এটাকে কি বলে রে বাবা? প্রভাবক বিষ। এটা কি করে? এই যে প্যালাডিয়ামের যে কার্যক্ষমতাটা আছে এটা পুরোপুরি কমায় দেয়। প্যালাডিয়ামের যে কার্যক্ষমতাটা আছে এটা পুরোপুরি কমায় দেয়, অর্থাৎ অনেকখানি কমায় দেয়। এটা আর অ্যালকেনে কনভার্ট করতে পারে না, তখন এটা কি করে? অ্যালকিনে কনভার্ট করে, ডাবল বন্ড। তো এখানে আমরা কি করি? হাইড্রোজেন অ্যাড করে দিই, তো তখন এটা কি হয়ে যায়? ইথিন হয়ে যায়। বুঝতে পারছো অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন বানাইতে পারি? ঠিক আছে, অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন বানাইতে পারি মাথায় ঢুকছে? ঠিক আছে, বেরিয়াম সালফেটটা কি আমাদের প্রভাবক বিষ। বেরিয়াম সালফেটটা কি আমাদের প্রভাবক বিষ। ক্লিয়ার? তারপর আরেকটা জিনিস আমরা ভিসিনাল ডাইহ্যালাইড থেকে তৈরি করতে পারি। আর দুইটা, এগুলা এত ইম্পর্টেন্ট না, এটা একটু দেখে নিতে পারো। ভিসিনাল ডাইহ্যালাইড, এখানে একটা বেসিক আছে। দুই ধরনের ডাইহ্যালাইড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, আরেকটা হচ্ছে জ্যামিনাল ডাইহ্যালাইড। সো বুঝাচ্ছি কোনটা ভিসিনাল কোনটা জ্যামিনাল, কোনটা ভিসিনাল কোনটা জ্যামিনাল বুঝাচ্ছি ভাইয়া। হ্যাঁ, কোনো সমস্যা নেই। দেখো, ধরো দুইটা কার্বন, এখানে আমরা এই কার্বন একটা হ্যালোজেন, এই কার্বন একটা হ্যালোজেন, কোথায় আছে? পাশাপাশি আছে। আবার দেখো দুইটা কার্বন, একটা কার্বনেই দুইটা হ্যালোজেন আছে। দুইটাকে একই ধরনের যৌগ? সবাই একটু ভালোভাবে দেখো, দুইটাকে একই ধরনের যৌগ? ইয়েস অর নো বলবা। দুইটা একই ধরনের যৌগ না, আলাদা আলাদা। এই যে পাশাপাশি যেটা, এটাকে বলি আমরা ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড। আর যেটা একটার ভিতরে দুইটা জ্যাম লেগে গেছে, এটাকে বলি জ্যামিনাল। মনে রাখবা কিভাবে? একটার ভিতরে জ্যাম লেগে গেছে। একটার ভিতরে কি লেগে গেছে বাবা? জ্যাম লেগে গেছে। আমি এইভাবে মনে রাখতাম, তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। ওকে, তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড আর জ্যামিনাল ডাইহ্যালাইডের পার্থক্যটা বুঝতে পারছো? ভিসিনাল ডাইহ্যালাইড আর জ্যামিনাল ডাইহ্যালাইডের যে একটা পার্থক্য আছে, বুঝতে পারছো? তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। সো আমরা কই থেকে তৈরি করব? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। এগুলো পরীক্ষায় বেশি আসবে না, জাস্ট হচ্ছে মাথায় রাখবা, জাস্ট মাথায় রাখবা। ওকে, ধরো CH3 CH CH, এটারে হিট দিলাম ইন প্রেজেন্স অফ জিঙ্ক। তাহলে কি হবে? এই হ্যালোজেনগুলা জিঙ্কের সাথে ZnX2 তৈরি করবে। ওকে, আর সাথে কিছু অ্যালকোহল দেওয়া হয়, অ্যালকোহল দেওয়া হয়। হ্যাঁ, আর এখানে কি তৈরি করবে? প্রোপিন তৈরি করবে। যেখান থেকে অ্যালকোহল যাবে, বুঝতেই তো পারতেছো, সেখানে যেখান থেকে হ্যালোজেনগুলো যাবে সেখানে ডাবল বন্ড তৈরি হবে। এত ইম্পর্টেন্ট না, তো এই কারণে আমি আর প্র্যাকটিসও করাইলাম না। এত ইম্পর্টেন্ট না, তাই প্র্যাকটিসও করাইলাম না। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কোবেট তড়িৎ বিশ্লেষণ থেকে তো আমরা অ্যালকেন তৈরি করছি, তাই না? তো এই কোবের তড়িৎ বিশ্লেষণ থেকে, কোবের তড়িৎ বিশ্লেষণ থেকে আমরা অ্যালকিনও তৈরি করতে পারি। কোবের তড়িৎ বিশ্লেষণ থেকে কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। এটা ইম্পর্টেন্ট না বেশি একটা। দেখো, CH3COONA, CH3COONA, যৌগটা যদি এরকম থাকে, আগেরটার ক্ষেত্রে যৌগটা কেমন দেখছিলাম? CH2, ও সরি, দুইটাতেই CH2 হবে। হ্যাঁ, CH3 হবে না, দুইটাতেই CH2 হবে। আগেরটার ক্ষেত্রে যৌগটা এক স্টেপের দেখছিলাম, এবার কি দুই স্টেপের, মানে আগের বারের থেকে কি, ঠিক আছে, একটু ভিন্ন না? আগের বার থেকে একটু ভিন্ন কিনা? ইয়েস অর নো বইল। সো এটার নাম হচ্ছে সোডিয়াম সাকসিনেট। এটার নাম কি? সোডিয়াম সাকসিনেট। সাকসিনিক অ্যাসিড থেকে আসছে, সাকসিনেট। ওকে, সোডিয়াম সাকসিনেট। এখানে যদি আমরা পানির উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষণ করি, পানি তড়িৎ বিশ্লেষণ,
বিশ্লেষণ, সামান্য পরিমাণ হিট দেই, তাহলে কি হবে দেখো তো, খেয়াল করো, পানির উপস্থিতিতে যদি তড়িৎ বিশ্লেষণ করি তারপরে সামান্য পরিমাণ হিট দেই, তাহলে এইগুলা থেকে তো আমরা দেখছিলাম কার্বন ডাইঅক্সাইড উড়ে গেছিল। কার্বন ডাইঅক্সাইড আগের প্রোডাক্টগুলো সবই ঠিক থাকবে, তবে এখান থেকে কি হয়েছিল, হাইড্রোজেন গ্যাস হয়েছিল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছিল, এগুলো মনে আছে তো। আর এই অংশটা কি আলাদা যুক্ত হবে না, এই অংশটা নিজেদের ভিতরে ডাবল বন্ড তৈরি করবে, বুঝা গেছে? এটাই হচ্ছে অ্যালকিন। সো জাস্ট জানার জন্য এগুলো আসবে না পরীক্ষায়। পরীক্ষায় আসবে প্রথম তিনটা, যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো একাডেমিক বলো, প্রথম তিনটা আসবে, এগুলো আসবে না, জাস্ট হচ্ছে জানার জন্য দিয়ে রাখলাম ভাইয়া। ওকে, তাহলে দেখো অ্যালকিনের প্রিপারেশন শেষ। সো আমরা যদি প্রিপারেশনগুলো এক নজরে দেখি, আমি জাস্ট একটু দেখাইয়া দিচ্ছি। ধরা হচ্ছে তোমার ইথিন তৈরি করব আমরা, কি কি করতে পারি দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে আসতে পারি CH3 CH2X, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অ্যালকাইল হ্যালাইড থেকে আসতে পারি। তারপরে দেখো আমরা কই থেকে আসতে পারি, ধরো CH3 CH2OH অ্যালকোহল থেকে আসতে পারি। কি দিব এখানে, সালফিউরিক অ্যাসিড দিতে পারি, অ্যালুমিনা দিতে পারি, ফসফরিক অ্যাসিড দিতে পারি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দিতে পারি, যেটাই দেই অ্যালকিন পাবো। তারপরে আমরা কই থেকে আসতে পারি, মনে আছে, ইথাইন অ্যালকাইন থেকে আসতে পারি, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যদি দেই তাইলেই হবে। তারপরে আমরা কই থেকে আসতে পারি, তারপরে আমরা আসতে পারি ভিসিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে। কি করব এখানে, জিঙ্ক অ্যালকোহল হিট। তারপরে আমরা কই থেকে আসতে পারি, সোডিয়াম সাকসিনেট CH2COONA CH2COONA। দেন কি করলাম আমরা, সোডিয়াম সাকসিনেট থেকে আমরা হচ্ছে পানির উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষণ করলাম, তড়িৎ বিশ্লেষণ। ডান ডান, ওকে ক্লিয়ার, এক নজরে হয়ে গেছে কিন্তু আমাদের, হ্যাঁ একদম রিভাইজ হয়ে গেছে হ্যাঁ। 5টা প্রিপারেশন আমরা পড়ছি। এখন আমরা কই যাব, আমরা যাব রিঅ্যাকশন অফ অ্যালকিন। আমরা কই যাব এখন, অ্যালকিনের রিঅ্যাকশনে। কোথায় যাব ভাইয়ারা, রিঅ্যাকশন অফ অ্যালকিন। খেয়াল করেন আমরা কই যাচ্ছি এখন, রিঅ্যাকশন অফ অ্যালকিন। আমরা কই যাচ্ছি, অ্যালকিনের রিঅ্যাকশনে যাচ্ছি, রিঅ্যাকশন অফ অ্যালকিন। আর ইউ রেডি? ঠিক আছে, আচ্ছা আগের স্লাইডটা তুলতে পারি নাই, আচ্ছা তুলে নাও তোমরা একটু তুলে নাও সবাই একটু তুলে নাও। ওকে আসো পরেরটাই যে রিঅ্যাকশন অফ অ্যালকিন। আমরা কই যাব এখন, অ্যালকিনের রিঅ্যাকশনে। সো অ্যালকিনের মেইন ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন মানে কি, সংযোজন বা যুত। আমরা গতদিন কিছু দেখছিলাম, অ্যাডিশন কি, সংযোজন বা যুত। গতদিন আমরা 1-2টা রিভাইজ করছিলাম। তো কি কি যুক্ত হইতে পারে, যেমন হাইড্রোজেন যুক্ত হইতে পারে, হ্যালোজেন যুক্ত হইতে পারে, হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হইতে পারে, হাইপোহ্যালাস যুক্ত হইতে পারে, ওজোন যুক্ত হইতে পারে, যে কোনো কিছুই। সো আমি জাস্ট গত ইউনিটটাই দেখাই। গত ইউনিটটা কি ছিল, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক সংযোজন ছিল বলো তো? গত দিনেরটা কি ধরনের সংযোজন ছিল, ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, সো দেখো আমরা কি করছিলাম, অ্যালকিনে যদি হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল অথবা প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে যদি হিট দেওয়া হয়, তখন কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। পড়ছি না এটা গতদিন, এই বিক্রিয়াটা তো পড়ছি ছোটবেলায়, একটা বিক্রিয়া তোমরা পড়ে আসছো, মনে আছে?
ব্রোমিন দ্রবণ পরীক্ষা 9-10 একটা বিক্রিয়া ছিল তোমাদের, সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, মানে হ্যালোজেনের উপস্থিতিতে। এটা তো গতদিন পড়াইছি, জাস্ট এই কারণে জাস্ট দেখাই দিচ্ছি। ওকে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা পড়ছো। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হয়, এই ইথিন নিছি, এখানে কি নিলাম ব্রোমিন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ CCl4। তো এখানে কি হয় দেখো, বলছিলাম তুমি দ্বিবন্ধনযুক্ত যাই নিবা, বন্ধন কি হবে, ভাঙবে কি না বলো তো? বন্ধন ভাঙলে তারপরে কি হবে তোমরা একটু বলো তো। ভাইয়া তো বলছিলাম বন্ধন ভাঙবে, বন্ধন ভাঙার পরে কি হবে? এই ভাইয়ারা, বন্ধন ভাঙার পরে কি হবে মেইনলি বলো তো? বন্ধন ভাঙার পরে কি হবে? প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত তৈরি হবে, তাই না? 2টা করে হাত তৈরি হবে, এখানে কি হবে, ব্রোমিন তৈরি হবে, ব্রোমিন অ্যাড হবে। সো এই বিক্রিয়ার একটা ক্যারেক্টারিস্টিক বিক্রিয়া আছে, বা এটাকে ব্রোমিন অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়াও বলা হয়। কি বলা হয়? অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়াও বলা হয়। কেন? দেখো, অ্যালকিনটা হচ্ছে বর্ণহীন। অ্যালকিনটা কি বাবা? বর্ণহীন। ব্রোমিনের কালার কি বলতো? লাল বর্ণের হয়ে থাকে। ব্রোমিন কি বর্ণের? লাল বর্ণের। আর এই যে এটা যে প্রোডাক্টটা তৈরি হয়েছে 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, এই প্রোডাক্টটাও হচ্ছে বর্ণহীন তোমার। এটাও কি বর্ণহীন? তাহলে বুঝছো, তোমার ইথিন বর্ণহীন, তুমি এইটার ভিতরে ব্রোমিন অ্যাড করছো, সেটাও বর্ণহীন হয়ে গেছে। মানে অ্যালকিনটা এখানে ব্রোমিনের বর্ণটাকে বিনষ্ট করে বলে। ধরো একটা টেস্ট টিউব, ঠিক আছে, এই টেস্ট টিউবে সামান্য পরিমাণে তুমি অ্যালকিন নিলা, অ্যালকিন পানির মতো দেখতে। তো তুমি কি করলো, উপর থেকে ফোটায় ফোটায় লাল ব্রোমিন দিলা। তো লাল ব্রোমিন অ্যাড করার ফলে স্বভাবতই কি হওয়ার দরকার? স্বভাবতই কি হওয়ার দরকার? যে ওই সলিউশনটা লাল হয়ে যাওয়ার কথা না? ইয়েস অর নো? স্বাভাবিক যে আমাদের রীতিনীতিটা কি বলে, তুমি যদি 2-4 ফোঁটা যদি ব্রোমিন অ্যাড করো, ব্রোমিন যেহেতু লাল, এই সলিউশনটাও কি লাল হয়ে যাওয়ার কথা? ইয়েস অর নো? বাট লাল হয় না। এই অ্যালকিনটা কি করে, ব্রোমিনের বর্ণটাকে বিনষ্ট করে দেয়। ঠিক আছে, অ্যালকিনটা কি করে, ব্রোমিনের বর্ণটাকে বিনষ্ট করে দেয়। বুঝতে পারছো? ইথিনটা কি করে, ব্রোমিনের বর্ণটাকে বিনষ্ট করে দেয়। সো এই কারণে এই পরীক্ষাটার নাম দেওয়া হয়েছে অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, অসম্পৃক্ততার পরীক্ষা, মানে অসম্পৃক্ত যৌগ যেগুলো আছে, অ্যালকিনও এটা দেয়, অ্যালকাইনও এটা দেয়। অর্থাৎ অসম্পৃক্ত যৌগগুলা, অসম্পৃক্ত কাদেরকে বলি আমরা? যাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তাদেরকে আমরা কি বলি বাবা? অসম্পৃক্ত বলি কিনা? যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তাদেরকে আমরা কি বলি? অসম্পৃক্ত বলি, ঠিক কিনা? সো এই যে অসম্পৃক্ত যৌগগুলা, এগুলা কি হয়, কালারলেস হয়, এবং এরা কি করে, অন্যের কালারটা বা অন্যের বর্ণটাকেও বিনষ্ট করে। এরা কি করে, অন্যের বর্ণটাকেও বিনষ্ট করে। তাই এই পরীক্ষাটাকে কি বলা হয়? বর্ণহীন বলা হয়। বুঝা গেছে? এই পরীক্ষাটাকে কি বলা হয়? অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়। বা তোমরা বলতে পারো যে অ্যালকিন ব্রোমিনের বর্ণকে বিনষ্ট করে। ডান 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 ডান, সবার ডান? আচ্ছা, তোমাদের জন্য এই চ্যাপ্টার একটা জ্ঞান অনুধাবনের শীট বানাইছি ভাইয়া, আজকে দিয়ে দিব, দিয়ে দিব। তাহলে কি কি বোর্ডে জ্ঞান আর অনুধাবন আসে পেয়ে যাবা, হ্যাঁ পেয়ে যাবা। আজকে এই গ্রুপে পোস্ট করে দিব, এবং খুব কমপ্রেসভাবেই বানাইছি যেন তোমরা সুন্দরভাবে দিতে পারো। হ্যাঁ, তারপর একটা সিকিউ শিট দিব, একটা এমসিকিউ শিট দিব, তাইলে ভালো হবে। হ্যাঁ, ওকে ওকে ওকে, ডান। ওকে ওকে ওকে, আচ্ছা, ওয়েব অ্যাপে দিতে বলবো না, হ্যাঁ ওয়েব অ্যাপে দিতে বলবো না। তো এখন আসো, আজকে কি আমরা হচ্ছে ইয়াতে ঢুকবো, মানে
কি বলে এটাকে, মার্কোনিকভ রুল, ওজোনোলাইসিস নাকি নেক্সট দিন পড়বা, ওইগুলো একটু সময় লাগবে। সো আমরা আগামী দিন মার্কোনিকভ রুল হচ্ছে, তারপরে হচ্ছে ওজোনোলাইসিস, এটা একটু ডিটেলসে পড়বো। হোপফুলি হচ্ছে অ্যালকাইনটা শেষে তোমাদেরকে একটা সিকিউ নিশ্চয়তা দিতে পারবো, মানে অ্যালকাইন পর্যন্ত যদি কাভার করো একটা সিকিউ মাস্ট কমন পড়বে, মাস্ট, মানে মিস নাই। অ্যালকাইনটা পর্যন্ত যদি কাভার করো মানে আর 2টা ক্লাস করলে আমাদের বোর্ডে একটা সিকিউ নিশ্চিত কমন পড়বে, বুঝতে পারছো? বোর্ডে একটা সিকিউ নিশ্চিত কমন পড়বে, অ্যাডমিশনে 2 থেকে 3 মার্ক নিশ্চিত কমন পড়বে। ওইভাবে আমরা প্রিপেয়ার্ড হয়ে যাবো। আর সমানত থেকে তো বুয়েটে দেখছো মাঝে মাঝে 10 মার্কের প্রশ্ন আসে। সো প্যারা নাই, চিল, ভালো থাকো তাইলে। নেক্সট দিন দেখা হচ্ছে, আমি দেখি শুক্র শনিবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। এই চ্যাপ্টারে আর বেশি ক্লাস লাগবে না, এই চ্যাপ্টারে আর 15টা ক্লাস লাগবে, একটু টানা নিয়ে নিব, 15টা বা 17টা ক্লাস লাগবে। দেখি এই মাসেই শেষ করে দিব, এই মাসে একটু টানা নিব, ঈদের আগে যতটুকু পারা যায়, বুঝা গেছে? ঈদের আগে যতটুকু পারা যায় একদম শেষ করে দিব। হ্যাঁ, প্যারা নাই, চিল চিল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ভালো থাকো, টাটা, বাই বাই।